আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মুচকি হাসল শোভন, পূর্ণ দৃষ্টিতে জ্যোতির দিকে তাকিয়ে বলল, যুবতী রমণী। মেয়ে বস? বিবাহিত? না। ও, তুমি রাতে খেয়ে শুয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমার কাছে চাবি আছে, সমস্যা নেই। জ্যোতি প্রতিক্রিয়া করল না। খাওয়া শেষ করে উঠে গেল শোভন। জ্যোতি ডেকে বলল, একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম। বলো। মায়ের নাম্বারটা দিন। শোভনের কপালে কয়েকটা ভাঁজ পড়ল, বলল, তোমার মায়ের নাম্বার আমি জানবো কি করে? অপ্রস্তুত হয়ে গেল জ্যোতি, বলল, আরে আমার মায়ের নাম্বার তো আমার মুখস্থই আছে, আমি আপনার মা মানে আমার শাশুড়ি মায়ের নাম্বারটা চেয়েছি। নিজের প্রশ্নে নিজেই কিছুটা লজ্জা পেল শোভন, বলল, ও বুঝতে পারিনি, মোবাইল নিয়ে এসো, সেভ করে দিচ্ছি। জ্যোতি দৌড়ে গিয়ে মোবাইল নিয়ে এসে শোভনের হাতে দিল। শোভন নাম্বারটি সেভ করে জ্যোতির হাতে দিল। তারপর বিদায় নিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। হাতে কোনো কাজ নেই, এখন অলসের মতো চুপচাপ বসে থাকতে হবে ভেবেই বিরক্ত লাগছে জ্যোতির। বারান্দায় গিয়ে দাঁড়ালো, তাও ভালো লাগছে না। শাশুড়ির নাম্বারে কল দিল। আনোয়ারা বেগম হল ঘরে বসে বিলকিস খাতুনের সঙ্গে গল্প করছেন। রেশমা মোবাইল হাতে দৌড়ে এলো, বলল, তোমার ফোন বাজছে মা। আনোয়ারা বেগম ভ্রুকুঁচকে শুধালেন, কে ফোন করেছে? আননোন নাম্বার মা। দে দেখি। রেশমা কল রিসিভ করে মোবাইলটি মায়ের হাতে দিল। আনোয়ারা বেগম মোবাইলটি কানে ধরে কিছু বলার আগেই অপর পাশ থেকে জ্যোতি উৎসাহিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? পরিচিত কণ্ঠস্বর শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আনোয়ারা বেগমের। বসা থেকে উঠে স্থানটি থেকে সরে গেলেন, একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো। শোভন কোথায়? অফিসে গেছে। তা নতুন সংসার কেমন লাগছে? কতদূর সাজানো হয়েছে? ভালো মা, তবে আপনাদের কথা খুব মনে পড়ছে। মনে পড়ার কি আছে, মন দিয়ে সংসার করো। শোভন যখন ছুটি পাবে তখন না হয় চলে আসবে। তা সবকিছু ঠিকঠাক আছে তো? শোভন ঠিক মতন তোমার খেয়াল রাখে তো? হ্যাঁ মা, সব ঠিকঠাক। ঠিক থাকলেই ভালো। নিজের স্বামীর খেয়াল রেখো। মনে রেখো, স্বামীর সংসার দুটো কিন্তু তোমার, শুধুই তোমার। মা, মনে থাকবে। খানিকক্ষণ কথা বলে কল কেটে দিলেন আনোয়ারা বেগম। আবারও একা জ্যোতি লম্বা হয়ে শুয়ে রইল বিছানায়। কলিং বেল বেজে উঠল। দৌড়ে চলে গেল দরজার সামনে। দরজা খুলতেই ইভাকে দেখতে পেল। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে সে। মেয়েটি বেশ মিশুক, জ্যোতির থেকে সম্ভবত বছর দুয়েকের বড় হবে। ইভা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, একা একা ভালো লাগে না, তাই আবারও চলে এলাম আপনাকে বিরক্ত করতে। জ্যোতি স্মিত হেসে বলল, আমিও একাই ছিলাম, এসে ভালোই করেছেন। ইভাকে বসতে বলে জ্যোতি চলে গেল রান্নাঘরে চা বানাতে। 2 কাপ চা বানিয়ে নিয়ে এলো। 1 কাপ চা ইভাকে, আরেক কাপ চা নিজের কাছে নিয়ে সোফায় বসলো। চায়ের কাপে চুমুক দিয়ে ইভা প্রশ্ন করলো, আপনাদের বিয়ে কতদিন হলো হয়েছে? 1 বছর। ও, এবার আমাদের 5 মাসে পড়েছে। জ্যোতি প্রশ্ন করলো, কিসের বিয়ে? ও, তা বাচ্চা কাচ্চার কথা কি ভাবলেন? অপ্রস্তুত হয়ে গেল জ্যোতি। এই প্রশ্নটি সবসময় বিরক্ত লাগে তার কাছে। ইভা হেসে বলল, এমনি জিজ্ঞেস করলাম, রাগ করবেন না আবার। জ্যোতি কিছু বলল না। ইভা প্রসঙ্গ বদলে অন্য গল্প করতে লাগলো। অফিসে ল্যাপটপের সামনে মনোযোগ সহকারে বসে আছে শোভন। তনিমা আজ একবারও বিরক্ত করেনি তাকে, এতে অবশ্য খেয়াল নেই শোভনের। বিকেল হয়ে গেছে, সব কাজ শেষ করে তনিমার কেবিনে গেল সে। বলল, সব কাজ কমপ্লিট হয়েছে ম্যাম, এবার কি ছুটি দেওয়া যাবে? তনিমা কোনো প্রশ্ন না করেই ছুটি দিয়ে দিল শোভনকে। যাওয়ার জন্য শোভন বের হতে যাচ্ছিল, তখনই পেছন থেকে ডাক পড়ল, মিস্টার শোভন। শোভন পিছনে ঘুরল, উত্তর দিল, ইয়েস। একটি খাম এগিয়ে দিয়ে তনিমা বলল, এই নিন। ভ্রু কুঁচকে ফেলল শোভন। খামটি হাতে নিয়ে প্রশ্ন করল, কি এটা? তনিমা মৃদু হেসে বলল, আপনি সম্ভবত আমি এখানে জয়েন করার আগে ফ্ল্যাট সম্পর্কিত একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন। আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে। শোভনের ভেতরে এক সতেজতা খেলে গেল। কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউর দরকার নেই।
আপনার ইচ্ছে পূরণ হচ্ছে, কংগ্রাচুলেশন। শোভন তনিমার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। ফ্রিজ কিনে নিয়েই বাড়িতে ফিরল। দরজা খুলে শোভনের সঙ্গে নতুন ফ্রিজ দেখে জ্যোতি বলল, এখনই ফ্রিজের কি দরকার ছিল? পাশের ফ্ল্যাটের ভাবির ফ্রিজেই তো মাছগুলো রাখছিলাম। এক সময় না এক সময় তো কিনতেই হতো, অন্যের ফ্রিজে যাওয়ার আর দরকার নেই। জ্যোতি কথা বাড়ালো না। শোভন গাড়ি ভাড়া মিটিয়ে দিয়ে ঘরে চলে গেল। যাওয়ার আগে বলল, খুব ক্লান্ত লাগছে আমার, মাগরিবের আগে ডাক দিবে না? আচ্ছা। ফ্রেশ হয়ে এসে চোখ বন্ধ করে শুয়ে পড়ল শোভন। বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে গেল। যদিও কোনো বিরক্ত করল না তাকে। মাগরিবের আজান পড়েছে অনেকক্ষণ হলো। নামাজ পড়ে এসে বিছানায় বসলো শোভন। জায়নামাজ ভাঁজ করে শোভনের সামনে এসে দাঁড়ালো জ্যোতি। গোমরা মুখে বলল, সেই কবে আপনাকে বলেছিলাম আমায় কিছু ফুল গাছ এনে দিতে, অথচ এখনো আপনি আমায় একটা গাছও এনে দিলেন না। শোভন উদাস হয়ে বলল, মনে ছিল না। হ্যাঁ, আমি বাদে সবকিছুই আপনার মনে থাকে। জ্যোতির কথায় বিরক্ত হলো সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর আলমারির সামনে চলে গেল। একটি শার্ট বের করে গায়ে জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে জ্যোতির উদ্দেশ্যে বলল, তোমার হাতে 5 মিনিট সময় আছে, এর মধ্যে দ্রুত রেডি হয়ে এসো। অবাক হলো জ্যোতি, প্রশ্ন করল, এই সময় কোথায় যাব? কেন? তোমার জন্য ফুল গাছ আনতে। ধরণীতে অন্ধকার নেমেছে। সোডিয়ামের আলোয় রাস্তাঘাটে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে ক্ষণে ক্ষণে 2-1টা গাড়ি চলছে। অবশ্য মেইন রাস্তা নয় বলেই গাড়ির সংখ্যা কম। রাস্তার পাশ দিয়ে হাঁটছে দুজন মানব মানবী। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে জ্যোতির। ক্লান্ত কণ্ঠে শুধালো, আর কত দূর? শোভন না বোঝার ভান ধরে উল্টো প্রশ্ন করল, কি? নার্সারি? আমরা তো নার্সারিতে যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছি? তোমার জন্য গাছ চুরি করতে। হাঁটা থামিয়ে দিল জ্যোতি। বিস্মিত হয়ে বলল, শোভনের কথাটা সত্যি ভেবে নিল জ্যোতি। দাঁড়িয়ে রইল পূর্বের স্থানে। শোভন পেছনে ঘুরে ধমকের সুরে বলল, দাঁড়িয়ে আছো কেন এভাবে? তোমার জন্য কি আজ সারা রাত রাস্তায় থাকবো? চুরি করা মহাপাপ, আমার গাছ লাগবে না, চলুন বাড়ি ফিরে যাই। দাঁড়িয়ে আছো কেন এভাবে? তোমার জন্য কি আজ সারা রাত রাস্তায় থাকবো? জ্যোতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে হাঁটতে লাগলো শোভন। আরও কিছুক্ষণ হাঁটার পর নার্সারি দেখতে পেল দুজনে। জ্যোতিকে নিয়ে ভেতরে ঢুকলো শোভন। জ্যোতি বলল, এই আপনি না বলেছিলেন চুরি করতে যাবেন, তাহলে এখানে যে? দীর্ঘশ্বাস ফেলল শোভন। ভাবল, এই মেয়েটা তো দেখছি চরম বোকা। মজা করে একটা কথা বললাম, তাই কিনা বিশ্বাস করে নিল। উত্তরের আশায় তাকিয়ে আছে জ্যোতি। মনের কথা মনের ভেতরে চাপিয়ে রেখে শোভন বলল, কোন কোন গাছ নিবে দ্রুত দেখে পছন্দ করো। জ্যোতি চুপচাপ নার্সারির ভেতরে চলে গেল পছন্দসই গাছ নামার জন্য। শোভন আর ভেতরে গেল না, বাইরে দাঁড়িয়ে রইল। গাছগুলো দেখে মুহূর্তেই মন ভালো হয়ে গেল জ্যোতির। গোলাপ, জুঁই সহ বেশ কয়েকটি গাছ বাছাই করলো। বাহিরে আসতেই শোভন প্রশ্ন করল, নেওয়া শেষ? গাছের দাম পরিশোধ করে একটি অটো ডাকলো শোভন। নার্সারির লোকেরাই অটোতে গাছগুলো তুলে দিল। সকালের অর্ধেক পড়া খবরের কাগজের বাকি অংশটুকু মনোযোগ সহকারে পড়ছেন রাউফুন খান। আনোয়ারা বেগম গলা পরিষ্কার করে বললেন, বড় বউ ফোন করেছিল। মুখের সামনে থেকে কাগজটি গুটিয়ে নিলেন রাউফুন খান। চোখে মুখে রোদের মতো ঝলমলে খুশির ঝিলিক দিয়ে উঠল। আনোয়ারা বেগম আর চোখে স্বামীর মুখখানা দেখে নিলেন। বললেন, সব নাকি ঠিকঠাক আছে, নতুন সংসারে গোছগাছ প্রায় শেষ। এত তাড়াতাড়ি গোছগাছ হয়ে গেছে? ছেলে আমাদের দায়িত্ববান, তা তো জানোই, তারপরও প্রশ্ন করছো কেন? আহ্লাদি স্বরে বললেন, তাও ঠিক, একদম ওর মায়ের মতো আছে জানো, ওরা ওর মাও না। এতটুকু বলেই থেমে গেলেন রাউফুন খান। স্ত্রীর দিকে দৃষ্টি যেতেই অপ্রস্তুত হাসলেন। তোতলাতে তোতলাতে বললেন, না আসলে আমি বলতে চেয়েছিলাম ককি। হাতের ইশারায় স্বামীকে থামিয়ে দিলেন আনোয়ারা বেগম। বললেন, আমি অবুঝ নই যে আমাকে যা তা বলে বোঝ দিবে। এই গুণগুলো যদি শুরুতে চোখে পড়তো তাহলে হয়তো আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না, বসে বসে আফসোসের সুর তুলতে হতো না। রাউফুন খানের মুখ মলিন হয়ে গেল। নিচের দিকে চোখ নামিয়ে নিয়ে বললেন, বারবার অতীতের কথা ভুলটা মনে না করিয়ে দিলেই কি হয়? তুমি যদি বারবার আমার মনে করাও, আমাকেও তো করাতে হবে। রাউফুন খান প্রত্যুত্তরে বলার মতো কিছুই পেলেন না। পূর্বের মতো আবারও খবরের কাগজে দৃষ্টি দিলেন। শোভন ও জ্যোতি বাড়ি ফিরেছে খানিকক্ষণ আগে।
ফ্ল্যাটে ঢুকতে না ঢুকতেই গাছগুলো নিয়ে বারান্দায় চলে আসে জ্যোতি। শরীর থেকে এখনো বোরকা খোলেনি, গাছগুলো ঠিক করে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। নার্সারি থেকেই টবে করে মাটি নিয়ে এসেছে তারা। হাত ভাঁজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্য নীরবে দেখে যাচ্ছে শোভন, আর ভাবছে মেয়েদের ধৈর্য শক্তি কতটা প্রখর হলে এতটা পথ আসা যাওয়া করেও আবার কিনা হাত দিয়ে মাটি ধরছে, গাছ লাগাচ্ছে। জ্যোতি নিজের কাজ করতে করতে ঘাড় ঘুরিয়ে শোভনের দিকে তাকিয়ে বলল, কটা বাজে? খিদে পেয়েছে আপনার? খাবার দিয়ে নিব? তুমি তোমার কাজ শেষ করো, তারপর না হয় খাওয়া যাবে।